আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অনুলিপন কাকে বলে, অনুলিপন সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় উপাদান এবং অনুলিপন প্রক্রিয়া এবং মিসম্যাচ কাকে বলে, এটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, তাহলে প্রথমে যে বিষয়টা আমাদের এখানে এসেছে সেটা হলো অনুলিপন কাকে বলে। অনুলিপন কাকে বলে? দেখো, ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন অথবা রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। এই ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হওয়ার প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে উৎপাদিত হয় হলো প্রোটিন এবং এই প্রক্রিয়ার নাম হলো ট্রান্সলেশন। দেখো, তাহলে অনুলিপন কাকে বলে? ডিএনএ থেকে নতুন ডিএনএ উৎপাদিত হবার প্রক্রিয়ার নাম হলো অনুলিপন বা রেপ্লিকেশন অথবা প্রতিলিপন। ডিএনএ থেকে আরএনএ উৎপাদনের প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন উৎপাদিত হবার প্রক্রিয়ার নাম হলো ট্রান্সলেশন। দেখো, এই অনুলিপনের প্রয়োজনীয় উপাদান, অনুলিপন সংগঠিত হবার জন্য কি কি জিনিস প্রয়োজন হবে? এক নম্বরে যেটা প্রয়োজন হবে, ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, তাহলে ডিএনএ প্রয়োজন হবে। এটাকে বলা হয় ডিএনএ সাস অথবা ডিএনএ টেমপ্লেট। দ্বিতীয় নম্বর যেটা প্রয়োজন হবে, একটা প্রোটিনের প্রয়োজন হয়। এই প্রোটিনের নাম হলো এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং সব কাজের জন্য তোমরা জানো যে এটিপির প্রয়োজন হয়, তাহলে এটিপির প্রয়োজন পড়বে। এবং একটা আরএনএর উপাদানের প্রয়োজন পড়ে, যেটাকে বলা হয় প্রাইমার। এটা কার উপাদান? আরএনএর উপাদান। কোথার থেকে আসে? আরএনএ উপাদান থেকে আসে। এবং এনজাইমের প্রয়োজন পড়বে। লাস্ট এনজাইমের প্রয়োজন পড়ে। এনজাইম। অনুলিপন সম্পূর্ণ হবার জন্য 6টা এনজাইমের প্রয়োজন হয়। এই এনজাইম এক নম্বরে যেটা, সেটা হলো টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ। দ্বিতীয় নম্বরে যে এনজাইমটার প্রয়োজন পড়বে সেটা হলো গাইরেজ। তৃতীয় নম্বরে হেলিকেজ এনজাইমের প্রয়োজন পড়বে। ডিএনএ অনুলিপনের প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ। এবং 6 নাম্বার যেটা, সেটা হলো প্রাইমেজ। আর একটা হলো তোমার লাইগেজ এনজাইম। দেখো, আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে পড়তেছি সেটা হলো যে অনুলিপন কাকে বলে, অনুলিপন সংগঠিত হবার প্রক্রিয়া, অনুলিপনের প্রয়োজনীয় উপাদান এবং মিসম্যাচ। তাহলে অনুলিপন বা রেপ্লিকেশন কাকে বলে? মাতৃ ডিএনএ থেকে, এটা কি ডিএনএ? মাতৃ ডিএনএ অণু থেকে নতুন ডিএনএ বা অপত্য ডিএনএ উৎপাদিত হবার প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন। অনুলিপন সম্পূর্ণ হবার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন পড়বে, এক নম্বরে ডিএনএ সাস, 2 নম্বরে একটা প্রোটিন যেটাকে বলা হয় এসএসবিপি, এটার অ্যাব্রিভিয়েশন হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন।
এরপরে সব কাজের জন্য এটিপির প্রয়োজন পড়বে। আরেকটা উপাদানের প্রয়োজন পড়ে যেটাকে বলা হয় প্রাইমার। এটা মূলত আরএনএর একটা উপাদান এবং এনজাইমের প্রয়োজন পড়বে। এনজাইমের মধ্যে রয়েছে টোপোআইসোমারেজ, গাইরেস, হেলিকেস। একটা কথা মাথায় রাখবা, সেটা হলো ডিএনএ অনুলিপনের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। এছাড়া প্রাইমেস আর একটা হলো হেলিকেস। তোমরা সবাই জানো ডিএনএ দ্বিসূত্র ঘোরানো সিঁড়ির মতো। এই যে দেখো ঘোরানো সিঁড়ির মতো। এবং এটা আরেকটা অংশ যদি আমি আঁকাই তাহলে দেখো এটা হবে, তোমরা সবাই জানো একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে বর্ধিত হয়। এবং অ্যাডিনিনের সাথে সবসময়ের জন্য যুক্ত হবে থায়ামিন। সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সবসময়ের জন্য যুক্ত হয় গুয়ানিন। তাহলে অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিন, এভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে ডিএনএ অণু গঠিত হয়। তাহলে এখানে দিলাম অ্যাডিনিন, 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিন। এভাবে ডিএনএ অণুটা অবস্থান করে। কিন্তু এই ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ কিভাবে উৎপন্ন হয় এটা আমাদের জানতে হবে। দেখো তাহলে এই ডিএনএ যেটা আছে এটা তো কিভাবে অবস্থান করতেছে, পেঁচানো সূত্রকের মতো। কিন্তু আমরা দেখব যে আসলে কিভাবে গঠিত হয়। 1 নম্বরে দেখো, আমি সূত্র দুইটিকে পৃথক করে তোমাদের দেখাইতে হবে। দেখো তাহলে আমি দুই পাশে 2টা সূত্রক আলাদা করে ফেলেছি। তোমরা একটু চিন্তা করো, যদি এখানে অ্যাডিনিন থাকে, এই পাশে থায়ামিন, কয়টা হাইড্রোজেন বন্ধন দ্বারা? 2টা। এরপরে যদি এই পাশে সাইটোসিন থাকে, এটা গুয়ানিন, 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এবং এখানে যদি অ্যাডিনিন থাকে, এই পাশে থায়ামিন, এভাবে। কিন্তু ডিএনএ অনুলিপনের সময় এই সূত্র দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং যদি এখানে থাকে যদি সাইটোসিন, তাহলে এই পাশে থাকবে কি? গুয়ানিন। এই পাশে যদি অ্যাডিনিন থাকে, এই পাশে থাকবে হলো থায়ামিন। এই পাশে যদি গুয়ানিন থাকে, এই পাশে কি থাকবে? সাইটোসিন। এই পাশে যদি অ্যাডিনিন থাকে, এই পাশে থাকবে হলো থায়ামিন। এভাবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এবং একদিকে গুয়ানিন, একদিকে সাইটোসিন, একদিকে অ্যাডিনিন, একদিকে থায়ামিন, এভাবে যুক্ত থাকে। এখানে অ্যাডিনিন দিলাম, এই পাশে কি দিলাম? থায়ামিন দিলাম। দেখো তাহলে ডিএনএ অনুলিপনের সময় সূত্রটা পেঁচানো অবস্থায় ছিল, আমি কি অবস্থায় দেখাচ্ছি? খোলা অবস্থায় দেখাইছি। আমি তোমাদের বলেছি যে ডিএনএ অনুলিপনের জন্য কয়টা এনজাইম মনে রাখতে হবে? 6টা। এই 6টা এনজাইম সম্পর্কে নিখুঁত ধারণা থাকতে হবে এই অনুলিপনটা জানার জন্য বা শেখার জন্য। দেখো তাহলে প্রথম কথা হলো অনুলিপন। আমরা জেনেছি মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ উৎপাদিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন, প্রতিলিপন বা রেপ্লিকেশন। এগুলো পেঁচানো অবস্থায় থাকে। কিন্তু দেখো শুরু হলো এখন, সেটা হলো পেঁচানো অবস্থায় থাকে। এই ডিএনএ অণুর সূত্রগুলো খুলতে সাহায্য করে তোমার হেলিকেস এনজাইম। তাহলে সূত্র দুইটি পেঁচানো অবস্থা থেকে সূত্র দুইটিকে খুলতে সাহায্য করে কোন এনজাইম? হেলিকেস এনজাইম। তাহলে এটার নাম কি? হেলিকেজ। তাহলে প্রথম একটা কাজ তুমি পাইলা, সেটা হলো হেলিকেজ এনজাইম সূত্র দুইটিকে খুলতে সাহায্য করে। এবং সূত্র দুইটি যেখান থেকে খুলে যায় এই অংশটাকে বলা হয় সূচনা বিন্দু। এটাকে বলা হয় সূচনা বিন্দু। এবং যে এনজাইম দ্বারা খোলে সেটাকে বলতেছি আমরা হেলিকেজ। হেলিকেজ দ্বারা খোলার পরেও সূত্র দুইটি পুনরায় আবার নিজেদের ভিতরে পেঁচিয়ে যাইতে চাই বা নিজেদের মধ্যে সংযুক্ত হতে চাই। তোমরা জানো যে বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সে অবস্থায় থাকতে চাই। এরা পেঁচানো অবস্থায় ছিল, আবার আগের অবস্থায় ফিরে যাইতে চাই। কিন্তু প্রাথমিক অবস্থায় এই ডিএনএর সূত্র দুইটিকে পৃথক রাখতে সাহায্য করে হলো
টোপোআইসোমারেস এবং গাইরেস এনজাইম। এর পরপরই এই ডিএনএর সূত্র দেখো, এটা একটা ডিএনএ সাস, এটা কি ডিএনএ সাস, এটা একটা কি হলো এখন ডিএনএ সাস হিসেবে কাজ করতেছে। এবং এই ডিএনএ সাস বা সূত্র দুইটি পুনরায় যেন আবার পেঁচাতে না পারে, এজন্য যে প্রোটিনটা সব থেকে বেশি কাজ করে সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই ডিএনএ সাসের সাথে এসে যুক্ত হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেন সূত্র দুইটি আর নিজেদের মধ্যে পেস গঠন করতে না পারে। অর্থাৎ এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অনেকটা তোমার তার কাটার মতো কাজ করে। তাহলে এসএসবিপির কাজ হলো সূত্র দুইটিকে পুনরায় আবার সংযুক্ত হতে দেয় না বা পেস খাইতে দেয় না। ক্লিয়ার পর্যন্ত? তাহলে দেখো আর একবার বলি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। ডিএনএ অণু পেঁচানো অবস্থায় থাকে, যেখান থেকে পেজ খুলতে শুরু করে তাকে বলা হয় সূচনা বিন্দু। যে এনজাইম দ্বারা পেজটা খুলে যায় তাকে বলা হয় হেলিকেস এনজাইম। কিন্তু পেজ দুইটা খোলার পরেও নিজেদের মধ্যে সংযুক্ত হতে চায়, প্রাথমিক অবস্থায় সংযুক্ত হতে দেয় না বা পেজ গঠন করতে দেয় না টোপোআইসোমারেস এবং গাইরেস এনজাইম। পরবর্তীতে এই ডিএনএ সাসের সাথে সে যুক্ত হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সংযুক্ত হবার পরে সূত্র দুইটি সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায় এবং প্রত্যেকটা সূত্রই এক একটা ডিএনএ সাস হিসেবে ব্যবহৃত হয়। এবং পরবর্তীতে কাজ হলো প্রাইমেস এনজাইম। কোন এনজাইম? প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইমের কাজ হলো, দেখো তোমরা সবাই জানো আরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে গঠিত হয়। তাহলে এটা কি 3 প্রাইম। আমি এতটুকু অংশটাকে ইন্ডিকেট করলাম, যেটা হলো তোমার প্রাইমার অংশ। তোমরা জানো যে অনুলিপনের জন্য প্রাইমার প্রয়োজন। কি প্রয়োজন? প্রাইমার প্রয়োজন। তা এই প্রাইমেস এনজাইমের কাজ হলো আরএনএ উপাদান থেকে আরএনএর খণ্ডিত অংশ প্রাইমারটাকে বহন করে ডিএনএ সাসের সাথে সংযুক্ত করে। কোথায় সংযুক্ত করে? ডিএনএ সাসের সাথে সংযুক্ত করে। তাহলে এই লাল কালারে যেটা দিয়েছি এটা মূলত প্রাইমার। এটা কি? প্রাইমার। এবার দেখো, এই প্রাইমারটা যুক্ত হয়ে যাওয়ার পরপরই ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম, প্রাইমেস এনজাইম প্রাইমারটাকে বহন করে নিয়ে আসে ডিএনএ সাসের কাছে। ডিএনএ সাসের কাছে নিয়ে আসার পরে এরপরে যুক্ত হয় ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম। আর তোমরা জানো ডিএনএ পলিমারেজ এনজাইম হলো অনুলিপনের প্রধান এনজাইম। এই ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারকের নীতি অনুসারে। নাইট্রোজেন ঘটিত ক্ষারকের নীতিটা কি তোমরা আগেই জেনেছো, যে অ্যাডিনিনের সাথে কে যুক্ত থাকবে? থায়ামিন। সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা কে যুক্ত থাকবে? গুয়ানিন যুক্ত থাকবে। এই যে অ্যাডিনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিনকে যুক্ত থাকে এবং সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনের সাথে যুক্ত থাকে। এই ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হবার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি অনুসারে সূত্রটিকে বর্ধিত করতে থাকবে। কেমন করে বর্ধিত করতে থাকবে? দেখো, ডিএনএ সাসের সাথে কে আছে? ডিএনএ সাসের সাথে আছে হলো সাইটোসিন। তাহলে এই পাশে যুক্ত করবে হলো গুয়ানিনকে। এইভাবে ডিএনএ পলিমারেজ এনজাইম এই সূত্রটিকে ক্রমান্বয়ে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে সূত্রটিকে বর্ধিত করতে থাকবে। যদি ডিএনএ সাসের সাথে যদি অ্যাডেনিন থাকে তাহলে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিনকে যুক্ত করে দেবে।
যদি গুয়ানিন থাকে তাহলে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনকে যুক্ত করে দেবে। যদি অ্যাডিনিন থাকে পুনরায় তাহলে থায়ামিনকে যুক্ত করবে। সাইটোসিন থাকলে গুয়ানিনকে যুক্ত করবে, অ্যাডিনিন থাকলে থায়ামিনকে যুক্ত করবে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। এভাবে সূত্রটিকে বর্ধিত করতে থাকবে ডিএনএ পলিমারেজ এনজাইম, এবং সূত্রটি বর্ধিত হয়ে যাবার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম যে কাজটা করবে সেটা হলো প্রাইমার অণুকে সরাই দিবে। কারণ প্রাইমার কার অংশ ছিল? আরএনএর অংশ। প্রাইমার কার অংশ? আরএনএর অংশ। তোমরা জানো ডিএনএ অণুর মধ্যে কখনো আরএনএর অংশ থাকতে পারে না। এই জন্য সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম আরএনএ অণুর উপাদান প্রাইমারকে সরিয়ে দেবে। এই সূত্রটাকে বলা হয় অগ্রগামী সূত্র, কারণ এই সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়, এবং এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। কারণ তুমি দেখো ডিএনএ সাস, নতুন যে ডিএনএ তৈরি হলো, অর্ধেক ডিএনএ আগের থেকেই ছিল আর অর্ধেক ডিএনএ নতুনভাবে তৈরি হলো। এই জন্য এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। দেখো আমি তোমাদের এই প্রথম পার্টের অনুলিপন সম্পর্কে আরেকবার বলি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। দেখো প্রথম কথা হলো ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে, ডিএনএর পেঁচ যেখান থেকে খুলতে শুরু করে সেটাকে বলা হয় সূচনা বিন্দু। যে এনজাইম দ্বারা পেঁচটা খোলে সেটাকে বলা হয় হেলিকেজ। হেলিকেজ দ্বারা খোলার পরেও সূত্র দুইটি পুনরায় আবার নিজেদের মধ্যে পেঁচ গঠন করতে চায়, কিন্তু প্রাথমিক অবস্থায় টোপোআইসোমারেস এবং গাইরেস এনজাইম সূত্র দুইটিকে পৃথক রাখে। পরবর্তীতে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হবার পরপরই সূত্র দুইটিকে সম্পূর্ণরূপে পৃথক রাখে, এবং নতুনভাবে 2টা সাস তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি ডিএনএ সাস। এবং পরবর্তীতে প্রাইমেস এনজাইম আরএনএ উপাদান হতে প্রাইমারটাকে ডিএনএ সাসের কাছে বহন করে নিয়ে আসে। ডিএনএ সাসের কাছে বহন করে নিয়ে আসার পরে পরবর্তীতে ডিএনএ অনুলিপনের প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয়, এবং ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি অনুসারে সূত্রটিকে নিরবিচ্ছিন্নভাবে বর্ধিত করতে থাকে, এবং বর্ধিত হয়ে গেলে আরএনএর উপাদান প্রাইমারটাকে সরিয়ে দেয় এবং নিজেও সরে দেয়, এবং অর্ধ সংরক্ষণশীল অনুলিপন সম্পূর্ণ হয়। কারণ অর্ধেক ডিএনএ আগের থেকেই ছিল আর অর্ধেক তৈরি হলো, এটা এই জন্য এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। আর নতুন যে সূত্রটা তৈরি হলো এটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় বলে এই সূত্রটাকে বলা হয় অগ্রগামী সূত্র। এটাকে বলা হয় অগ্রগামী সূত্র। এবং দেখো অপর যে সূত্রটা রয়েছে, অপর যে ডিএনএ সাসটা রয়েছে, এই ডিএনএ সাসের কাছে প্রাইমেস এনজাইম আরএনএ উপাদান হতে প্রাইমারগুলোকে খণ্ড খণ্ডভাবে যুক্ত করে। কিভাবে যুক্ত করে? খণ্ড খণ্ডভাবে যুক্ত করে। প্রত্যেকটা নাইট্রোজেন ঘটিত ক্ষারের বিপরীত দিকে খণ্ড খণ্ডভাবে যুক্ত করে, এবং এই প্রাইমার অংশগুলোকে কেন্দ্র করে যুক্ত হয় ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয়, এবং ডিএনএ পলিমারেজ এনজাইম নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি অনুসারে, তোমাদের আগে আমি বলেছি নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতিটা কি, সবসময়ের জন্য অ্যাডিনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনের সাথে যুক্ত থাকবে। দেখো ডিএনএ সাসের সাথে কে আছে তাহলে? এখানে গুয়ানিন। তাহলে এই পাশের যে ডিএনএ পলিমারেজ এনজাইম, এই ডিএনএ পলিমারেজ এনজাইম এই পাশে সাইটোসিনকে যুক্ত করবে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। পরে দেখো আছে হলো থায়ামিন, তাহলে এই পাশে যুক্ত করবে কাকে? অ্যাডিনিনকে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। এ পাশে আছে সাইটোসিন, এ পাশে যুক্ত করবে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। এটা থায়ামিন, এ পাশে থাকবে সাইটোসিন, আবার কি সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। এ পাশে আছে থায়ামিন, এ পাশে যুক্ত করবে অ্যাডিনিনকে। দেখো আমি তোমাদের আরেকবার বলি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো অপর যে ডিএনএ সাস,
অপর ডিএনএ সাসের কাছে প্রাইমেস এনজাইম আরএনএ উপাদান প্রাইমারটাকে খণ্ড খণ্ডভাবে যুক্ত করে এবং ওই খণ্ড খণ্ড প্রাইমারগুলোকে কেন্দ্র করে যুক্ত হয় ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয় এবং অপর যে ডিএনএ সাস তার সাথে প্রাইমার খণ্ড খণ্ডভাবে যুক্ত হয়। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ওকাজাকি। বিজ্ঞানী কি? ওকাজাকি। উনার নাম অনুসারে এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এবং এই ডিএনএ পলিমারেজ এনজাইম নাইট্রোজেন গঠিত ক্ষারের নীতি অনুসারে সূত্রগুলোকে বর্ধিত না করে শুধুমাত্র নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোকে যুক্ত করে এবং মাঝখানে দেখো সব জায়গায় গ্যাপ থেকে যায়, প্রত্যেকটাতে কি আছে? গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে তোমার সূত্রের সাথে সংযুক্ত করে দেয়, এই গ্যাপগুলোকে সংযুক্ত করে দেয় যে এনজাইম। এই এনজাইম নাম তোমাদের মনে রাখতে হবে, এই এনজাইমের নাম হলো লাইগেস। কোন এনজাইম? লাইগেস এনজাইম। দেখো ওকাজাকি খণ্ডগুলোর মাঝে যে গ্যাপ থাকে এই গ্যাপগুলো পূরণ করে দেয় লাইগেস এনজাইম এবং লাইগেস এনজাইম দ্বারা পূরণ হবার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম পুনরায় এই আরএনএর উপাদান প্রাইমারটাকে সরিয়ে দেয় এবং নিজেও সরে দেয়। দেখো এই সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়েছিল, কিন্তু এই সূত্রটা কি নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় নাই। এই সূত্রটা খণ্ড খণ্ডভাবে উৎপন্ন হয়েছে। এই যে খণ্ড খণ্ডভাবে উৎপন্ন হয় বলে এই অপোজিট ডিএনএর সাসের এই সূত্রটাকে বলা হয় ধীর গতির সূত্র। এটাকে বলা হয় ধীর গতির সূত্র অথবা এটাকে বলা হয় ল্যাগিং সূত্র। কি বলা হয়? ল্যাগিং সূত্র। দেখো এখানেও তুমি দেখো অর্ধেক ডিএনএ আগে থেকে ছিল আর অর্ধেক ডিএনএ নতুনভাবে তৈরি হয়েছে। তাহলে এখানেও অর্ধ সংরক্ষণশীল অনুলিপন সম্পূর্ণ হয়। আর এটাই হলো মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ উৎপাদিত হবার প্রক্রিয়া। দেখো ফুল প্রক্রিয়া তোমাদেরকে আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। দেখো প্রথম যে কথাটা, অনুলিপন কাকে বলে? মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ উৎপাদিত হবার প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন। অনুলিপন হবার জন্য তুমি দেখো 1 নম্বরে লাগবে ডিএনএ সাস, একটা প্রোটিন লাগবে যেটাকে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, একটা এটিপি লাগবে, এটিপি একটা না অনেক লাগবে। তাহলে এটিপি এর অ্যাব্রিভিয়েশন তোমরা জানো যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আরএনএর একটা উপাদান লাগে যেটাকে বলা হয় প্রাইমার এবং এনজাইম লাগে 6টা, টোপোআইসোমারেস, গাইরেস, হেলিকেস, প্রাইমেস, লাইগেস। আর ডিএনএ অনুলিপনের প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ। দেখো তোমরা সবাই জানো ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। ডিএনএর যেখান থেকে পেজ খুলতে শুরু করে এই অংশটাকে বলা হয় সূচনা বিন্দু, আর যে এনজাইম দ্বারা খোলে তাকে বলা হয় হেলিকেস এনজাইম। এবং হেলিকেস এনজাইম দ্বারা খোলার পরেও সূত্র দুইটি পুনরায় আবার নিজের মধ্যে পেজ গঠন করতে চাই, কিন্তু পেজ গঠন করতে প্রাথমিক অবস্থায় বাধা প্রদান করে টোপোআইসোমারেস এবং গাইরেস এনজাইম। পরবর্তীতে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ সাসের সাথে যুক্ত হয়ে এই সূত্র দুইটিকে সম্পূর্ণরূপে পৃথক রাখে এবং এক একটা সূত্র ডিএনএ সাস হিসেবে ব্যবহৃত হয়। এবং এই সূত্র দুইটি পৃথক হবার পরপরই কাজ হলো প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইমের কাজ হলো আরএনএ উপাদান প্রাইমারটাকে ডিএনএ সাসের সাথে যুক্ত করে এবং প্রাইমার যুক্ত হয়ে যাবার পরপরই যুক্ত হয় হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হবার পরেই ডিএনএ পলিমারেজ এনজাইম যে কাজটা করে নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি অনুসারে সূত্রটিকে ক্রমান্বয়ে বর্ধিত করতে থাকে। ডিএনএ সাসের সাথে যদি সাইটোসিন থাকে তাহলে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনকে যুক্ত করে দেবে, যদি অ্যাডিনিন থাকে তাহলে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিনকে যুক্ত করবে, যদি গুয়ানিন থাকে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনকে যুক্ত করবে। এভাবে ক্রমান্বয়ে সূত্রটিকে বর্ধিত করতে থাকবে। আর এই সূত্রটা ক্রমান্বয়ে বা নিরবিচ্ছিন্নভাবে বর্ধিত হয় বলে এটাকে বলা হয় অগ্রগামী সূত্র, অথবা এর আরেকটা নাম আছে লিডিং সূত্র। কিন্তু
অপোজিট যে ডিএনএ সাস এর সাথে প্রাইমেস এনজাইম প্রাইমারগুলোকে খণ্ড খণ্ডভাবে যুক্ত করে। দেখো এখানে একটা যুক্ত করলো, এখানে একটা যুক্ত করলো, এইভাবে খণ্ড খণ্ডভাবে যুক্ত করে। আর খণ্ড খণ্ড প্রাইমারগুলোকে কেন্দ্র করে যুক্ত হয় ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং ডিএনএ পলিমারেজ এনজাইমের একই কাজ, বেস পেয়ারিং নীতি অনুসারে অথবা বলতে পারো নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি অনুসারে অপোজিট ডিএনএ সাসে সূত্রটিকে নিরবিচ্ছিন্নভাবে বর্ধিত করবে না, শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলোকে সংযুক্ত করে দেয়। যদি ডিএনএ সাসের সাথে গুয়ানিন থাকে তাহলে অপোজিটে সাইটোসিনকে যুক্ত করবে। আমি বারবার করে বলতেছি অপোজিট ডিএনএ সাসের সাথে শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলোকে যুক্ত করবে, কিন্তু সূত্রটিকে বর্ধিত করবে না। দেখো সূত্রটিকে যখন বর্ধিত না করে তখন মাঝখানে যে গ্যাপ তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয় যে এনজাইম, তার নাম হলো লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম দ্বারা সূত্রটি তৈরি হবার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম প্রাইমার অণুগুলোকে সরিয়ে দেয় এবং নিজেও সরে দেয়, এবং এই সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় না, গ্যাপ থাকে। এই জন্য এটাকে বলা হয় ধীর গতির সূত্র অথবা ল্যাগিং সূত্র। দেখো সূত্রটি তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমরা বলতেছি অর্ধ সংরক্ষণশীল অনুলিপন, কারণ অর্ধেক ডিএনএ অণু আগে থেকেই ছিল আর অর্ধেক তৈরি হয়েছে, এই জন্য এই অনুলিপনটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। আর এভাবে একটি মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়। এটাই ছিল ডিএনএ অনুলিপনের প্রক্রিয়া। দেখো এরপরে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হলো মিসম্যাচ। তোমরা জানো যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের নীতি। দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি হলো, তোমরা সবাই জানো যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের নীতি হলো অ্যাডেনিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিনের সাথে যুক্ত থাকবে এবং সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনের সাথে যুক্ত থাকবে। যদি ডিএনএ অনুলিপনের সময় এমন হতে পারে যে অ্যাডেনিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিন যুক্ত হয়েছে, কিন্তু সাইটোসিন তো যুক্ত হবার কথা না, এই যে মিসম্যাচ, তাহলে কি মিসম্যাচ যখন নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে ভুলভাবে বন্ধন তৈরি হয়, অ্যাডেনিনের সাথে সাইটোসিন কোনোভাবেই বন্ধন তৈরি হবার কথা না, কিন্তু যখন নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে ভুলভাবে বন্ধন তৈরি হয় তখন সেটাকে বলা হয় মিসম্যাচ। এবং এই মিসম্যাচটাকে পুনরায় আবার কারেকশন করে দেয় ডিএনএ পলিমারেজ এনজাইম। এটা একটু মাথায় রাখবা, যদি কারেকশন না হয় তাহলে মিসম্যাচের কারণে দুইটা রোগ হয়, মনে রাখবা। সেটা হলো 1 নম্বরে চর্ম রোগ, আর একটা হলো কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার। দেখো আরেকবার আমি তোমাদের বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। মিসম্যাচ নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে যখন ভুলভাবে বন্ধন তৈরি হয় তখন তাকে বলা হয় মিসম্যাচ। আর এই মিসম্যাচকে কারেকশন করে দেয় যে এনজাইম, এই এনজাইমের নাম মনে রাখতে হবে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং যদি কারেকশন না হয় তাহলে এই মিসম্যাচের কারণে দুইটা রোগ হয়, একটা হলো চর্মরোগ আর একটা হলো কোলন ক্যান্সার। আশা করি তোমরা ডিএনএ অনুলিপনের ডেফিনেশন, ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া বুঝতে পারছো। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।